বিছানায় অতৃপ্ত বা অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত বিবাহিত নারীদের চেনার উপায় কি বা তাদের লক্ষণগুলা কি? অনেক নারী এবং পুরুষ এই বিষয়টা জানতে চেয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। এক গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের প্রায় 70% বিবাহিত নারী তারা তাদের দাম্পত্য জীবনে জৈবিক সুখ বা অর্গাজমিক সুখ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, যার কারণে তাদের মধ্যে একটা অতৃপ্তি বা একটা কষ্ট সবসময় তাদের চেহারা, তাদের চালচলন, তাদের বিভিন্ন বিষয়ে কিন্তু লক্ষণ হিসেবে প্রকাশ পেয়ে থাকে। তো সেরকমই আজকে কিছু লক্ষণ আলোচনা করব, যে লক্ষণগুলো দেখলে আপনি সহজে বুঝবেন যে ওই বিবাহিত নারী তার দাম্পত্য জীবনে সুখে নেই বা সে তার হাজবেন্ডের কাছ থেকে অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রথম নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে, যখন একজন নারী দেখা যায় প্রথম অবস্থায় হাজবেন্ডের কাছ থেকে অর্গাজমের সুখ পাওয়া থেকে বঞ্চিত হন, তখন সে খুব বিষণ্ণতায় চলে যান। মনের দিক থেকে বলতে পারি আমরা সম্পূর্ণভাবে কোমায় চলে যান, মানসিকভাবে কোমায় চলে যান। সে আসলে এর কোনো সদুত্তর খুঁজে পান না যে তার সাথে কেন এমনটা হচ্ছে, কেন তার হাজবেন্ড একজন অক্ষম ব্যক্তি, তাহলে কি দোষটা কি তার কি শরীরে কোথাও কোনো ঘাটতি আছে বা ব্যবহারে কোনো কমতি আছে? কি কারণে তার হাজবেন্ড উত্তেজিত হচ্ছে না বা উত্তেজিত হলেও উত্তেজনা ধরে রাখতে পারছে না? তখন সে কি করে? প্রচন্ড সাজুগুজু করে, পরিপাটি করে আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য। কিন্তু যখন জানতে পারে বা বুঝতে পারে যে সমস্যাটা তার নয়, সমস্যাটা তার হাজবেন্ডের, তখন এই যে সাজুগুজু করা, এই যে আত্মবিশ্বাস বৃদ্ধি করা, এটাকে সে আসলে পরীক্ষামূলকভাবে পরীক্ষা করার জন্য তখন সে বাইরের পুরুষের প্রতি এটার একটা আমরা বলে থাকি ফিজিক্যালি যে বিষয়গুলো থাকে সেটা করে থাকে। অর্থাৎ সে যখন বাসার বাইরে বের হয় তখন দেখা যায় প্রচন্ড পরিমাণে সাজুগুজু করে বাসার বাইরে বের হবে এবং তার চুলে কালার করবে। অর্থাৎ আমরা বলি চুলে কালার করা কিন্তু আসলে কোনো দোষণের ব্যাপার না। যদি আপনার হাজবেন্ড এটা পছন্দ করেন বা আপনার যদি নিজের কাছে ভালো লাগে, আপনি চুলে কালার করতেই পারেন। তবে যত সময় বাসায় থাকবেন তত সময় আপনি খোলামেলা থাকতেই পারেন। কিন্তু আপনি যখন বাসার বাইরে বেরোচ্ছেন, তখনও দেখা যাচ্ছে যে হয়তো ওই বিবাহিত নারী যিনি বিছানায় অতৃপ্ত অসুখী অবস্থায় আছেন, তিনি আসলে খোলামেলাভাবে চলবেন, প্রচন্ড পরিমাণে সাজুগুজু করা, চুলে কালার করা, এই যে অঙ্গভঙ্গি নিয়ে যখন বাইরে বেরোচ্ছে তখন তার একমাত্র উদ্দেশ্যই থাকে পরপুরুষকে আকৃষ্ট করা বা অন্য পুরুষ যেন তার রূপে, তার সৌন্দর্যে মোহিত হয়, তার প্রতি আকৃষ্ট হয়। এজন্য তারা বাসার বাইরে বেরোনোর সময় দেখা যাবে চুলে কালার করা থাকলে চুলটা খোলা রাখবে এবং প্রচন্ড সাজুগুজু করে বাইরে বের হবে। এটা হচ্ছে প্রথম নম্বর লক্ষণ। দ্বিতীয় নম্বর যে লক্ষণটা প্রকাশ পাবে, বর্তমান সময়ে এই লক্ষণটাকে বা এই স্টাইলটাকে বলা হয় ইবলিস স্টাইল। এই ইবলিস স্টাইলটা বর্তমানে ম্যাক্সিমাম মেয়েরা বা বিবাহিত মহিলারা ফলো করেন। ইবলিস স্টাইলটা হচ্ছে এরকম যে তারা হালকা ছোট একটা স্কার্ফ মাথায় পরিধান করেন বা পরেন, আর তাদের শরীরের গলা থেকে একেবারে পা পর্যন্ত টোটাল জায়গাটা থাকে নগ্ন বা অর্ধনগ্ন। অর্থাৎ তারা এত টাইট ফিটিং এবং এঁটোসেটো পোশাক পরেন যে তাদের শরীরের সবকিছু বোঝা যায়, দেখা যায়, বা পোশাক পরা থাকা অবস্থায় তারা নগ্ন থাকেন। এক্ষেত্রে তাদের ফ্যামিলি বা হাজবেন্ড যদি কোনো কিছু বলেন, তখন তারা বলে, দেখো স্মার্ট মেয়েরা কিন্তু এভাবেই এটা পরে, বা তাদের কিন্তু আসলে এটা স্মার্ট একটা ভাব প্রকাশ করে থাকেন। কিন্তু মূলত সে যে এই যে অর্ধনগ্ন বা তার শরীর টাইট ফিটিং এর সেটা পোশাক পরেছেন, এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে অন্য পুরুষ যেন তার শরীর দেখে তার প্রতি আকৃষ্ট হয় এবং তার সাথে সে শারীরিক যে চাহিদা এটা পূরণ করতে পারে বা বিছানায় যেতে পারে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তৃতীয় নম্বর যে লক্ষণটা থাকে, তারা পুরুষদের কখনো ভয় পায় না। কারণ হচ্ছে তাদের কাছে মনে হয় যে আমার হাজবেন্ড যেহেতু আমার সাথে জৈবিক চাহিদা পূরণ করতে পারে না বা আমাকে স্যাটিসফাইড করতে পারে না, সে যেমন আমার কাছে বিড়ালের মতো থাকে, সারাক্ষণ বাসায় বসে ম্যাও ম্যাও করতে থাকে, হয়তো অন্য আর 5টা পুরুষও সেই একই অবস্থায়। তারাও হয়তো তাদের স্ত্রীর সাথে পারে না, বা তারাও আসলে সিংহের মতো কোনো গর্জন দেওয়ার মতো কোনো শক্তি তাদের হয়তো নেই। এই কারণে তারা প্রত্যেকটা পুরুষকে বিড়াল মনে করে এবং তাদের প্রত্যেকটা পুরুষকে তারা খুব ছোট করে দেখে থাকে বা রূঢ় আচরণ করে থাকে। অর্থাৎ পুরুষকে দেখলে যে আগের দিনের মেয়েরা একটু ভয় পেত বা একটা লজ্জা বোধ করতো, সেটা তাদের মধ্যে থাকে না। 4 নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে, যদি কোনো পুরুষকে তার পছন্দ হয়, তখন সে পছন্দের পুরুষের সাথে সে প্রচুর পরিমাণে আই কন্টাক্ট করে। অর্থাৎ এমন ভাবে চোখের দিকে তাকায় বা আই কন্টাক্ট করে, চোখের দৃষ্টি ফেলে যে ওই পুরুষের মনের মাঝে কি আছে, মনে হয় সবটা সে পড়ে নেওয়ার চেষ্টা করতেছে বা বুঝে নেওয়ার চেষ্টা করতেছে। আবার নিজে যে একটা কামুক অবস্থায় আছে, প্রচন্ড একটা কামুক মেয়ে, সেটা বোঝানোর জন্য নিজের অভিব্যক্তিগুলো কিন্তু সে
চোখের মাধ্যমে প্রকাশ করে থাকে। 5 নম্বর যে লক্ষণটা থাকে, খুব অল্প সময়ের মধ্যে কোনো পুরুষের সঙ্গে এই সকল নারীরা একটা সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কটা বিছানা পর্যন্ত চলে যায়। অর্থাৎ আমরা বলতে পারি কয়েক মিনিট, কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে একজন পুরুষের সাথে তারা সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কটা ঘনিষ্ঠ সম্পর্ক পর্যন্ত চলে যায়, বা সেই পুরুষের সঙ্গে দেখা যায় খুব দ্রুত তারা বিছানায় যাচ্ছে এবং জৈবিক চাহিদাটা পূরণ করতেছে। 6 নম্বর যে লক্ষণটা থাকে, একবার যখন এই সকল নারীরা স্বামী ব্যতীত অন্য একজন পুরুষের সঙ্গে বিছানায় যায়, জৈবিক চাহিদা পূরণ করে, তখন তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। তখন তারা এক বা একের অধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে বা জৈবিক চাহিদা পূরণ করে। তখন তাদের কাছে মনে হয় যে আসলে পুরুষদের বিভিন্ন যে পুরুষের কাছে গেলে কেমন বিভিন্ন ধরনের মজা পাওয়া যাবে, কেমন অনুভূতি হবে, এই বিষয়গুলো চিন্তা করে সবসময় কাম চিন্তা, কামুক ভাব এটা তাদের মধ্যে বিরাজ করে এবং পুরুষদেরকে তারা ভোগ্য পণ্য হিসেবে মনে করে, বা পুরুষদের সাথে এই বিষয়ে যে এটা করতেছে এটা কোনো গুনাহ, কোনো পাপ বা সামাজিক অবক্ষয় এগুলো কিছু মনে না করে জাস্ট এনজয় হিসেবে তারা গ্রহণ করতেছে, বা এই একের অধিক পুরুষের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করতেছে। 7 নম্বর যে লক্ষণটা প্রকাশ পায়, তারা প্রথম দিকে বোকাশোকা থাকলেও একটা পর্যায়ে খুব চালাক এবং চতুর হয়। অর্থাৎ যদি কখনো কোনো পুরুষের সঙ্গে দেখা যাচ্ছে হয়তো ধরা পড়ে গেছে তার কোনো নিকটাত্মীয় বা হাজবেন্ডের কাছে, তখন হয়তো তাকে ভাই, কাকা, মামা যে কোনো একটা বিষয় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ খুব চতুরতার আশ্রয় নেয় এবং বিষয়টা যে কোনো ভাবে হোক সে ম্যানেজ করে নেয় বা সেটা তার নিজের মধ্যেই রাখার চেষ্টা করে। 8 নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে স্বামীর প্রতি চরম অবহেলা, অবজ্ঞা এবং স্বামীকে শত্রু ভাবা, এই লক্ষণগুলা তার মধ্যে থাকে। স্বামীকে একদমই সহ্য করতে পারে না, বিরক্ত মনে হয়। 9 নম্বর যে লক্ষণটা থাকে, স্বামীর পাশাপাশি সন্তান, সংসার এগুলোর প্রতি উদাসীন থাকে, এগুলো ভালো লাগে না, সবসময় বাইরের পুরুষের প্রতি টান থাকে এবং একটু সুযোগ খোঁজে যে কখন সে সময় করে অন্য পুরুষের সঙ্গে সময় কাটাবে বা বিছানায় নিজের চাহিদা পূরণ করবে। লাস্ট নম্বর বা 10 নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে তারা একের অধিক ফোন বা ডিভাইস এটা ব্যবহার করে। যেহেতু তারা একের অধিক পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকে, যার ফলে দেখা যায় অন্যান্য পুরুষরা তাকে চরিত্রহীন মেয়ে মনে না করে, সেজন্য এক একটা পুরুষের জন্য দেখা যায় এক একটা নাম্বার বা এক একটা ডিভাইস তারা ব্যবহার করে থাকে। হ্যালো, আপনাকে বলছি যে ভিডিওটা এত সময় আমার সাথে দেখলেন বা থাকলেন, আসলে এবার প্রশ্নটি আপনাকেই আমি করছি, একবার বলুন তো এখানে দোষ কার? এই মেয়েটির, এর পরিবারের, ওই সমাজের, নাকি ওর হাজবেন্ডের? আমি আমার থেকে মত দিব যে অবশ্যই এই মেয়ের যে হাজবেন্ড, দোষটা সম্পূর্ণ তার। কারণ আমরা বলি মেডিকেলের ভাষায় যে কোনো পুরুষের যদি শারীরিক কোনো অক্ষমতা থাকে, সমস্যা থাকে, তাহলে অবশ্যই বিয়ের আগে তার পরিপূর্ণ চিকিৎসা গ্রহণ করা, সুচিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ হওয়ার পরে বিয়ে করা। আর যদি কেউ বিয়ের পরে এই ধরনের সমস্যা অনুভব করেন, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে, সবকিছু বলতে হবে এবং তারপরে পরিপূর্ণ চিকিৎসা গ্রহণ করতে হবে। কিন্তু অপ্রিয় হলে সত্য এবং মজার ব্যাপারটা হচ্ছে যত প্রকার এই শারীরিক অক্ষমতার রোগী আছেন এরা প্রত্যেকেই মিথ্যাবাদী। আমার চেম্বারে যত রোগী আসেন এরা কখনো সত্য কথা বলার চেষ্টা করেন না। আমরা যখনই জানার চেষ্টা করি যে আপনার সমস্যা কি, তখন একটা বিষয় বলে আমি সময় কম নিতে পারি। যখন বলি কয় মিনিট পারেন, তখন বলে যে মেইন প্লেতে যখন আমরা থাকি 10 থেকে 15 মিনিট পারি। আমি তখন বলি যে আসলে তাহলে আপনি কেন চিকিৎসা নিতে আসছেন? বাংলাদেশের পুরুষের গড় টাইমিং তো 3 থেকে 13 মিনিট। তো আপনি যদি 10 থেকে 15 মিনিট পারেন তাহলে তো আপনি ঠিক আছেন, আপনার তো চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই। তখনই দেখা যায় মূল কথাটা চলে আসে। তখন বলে যে না আসলে আমি মেইন প্লেতে যখন থাকি 30 সেকেন্ড থেকে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আমার বীর্যপাত ঘটে যায়, বা আমি এরপরে আর নিজেকে ধরে রাখতে পারি না, আমার বীর্যটাকে কন্ট্রোল করতে পারি না। অর্থাৎ এই যে যে সত্য কথাটা বের করতে রোগীদের কাছ থেকে আমাদের কিন্তু অনেক কষ্ট পেতে হয়। তো একজন চিকিৎসকের কাছে যখন একজন অক্ষমতা রোগী সত্য কথা বলে না, সে কিন্তু, আপনারা কি করে ভাবেন যে সমাজে সে তার স্ত্রীর কাছে বা অন্য কোনো গার্ডিয়ানের কাছে বলবে যে তার সমস্যা? তারা কখনো এটা প্রকাশ করে না। তারা মনে করে এটা কোনো সমস্যা না, পুরুষের এমনটা হয়ে থাকে। কিন্তু একজন নারী যে আপনাকে বিয়ে করছে বা আপনার স্ত্রী হয়েছে, তার যে একটা জৈবিক চাহিদার ব্যাপার আছে, এই বিষয়টা সম্পূর্ণ পুরুষরা ভুলে যায়। তো এই জন্য যেটা করতে হবে, অবশ্যই সুচিকিৎসা গ্রহণ করতে হবে, সঠিক লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, রাত্রে 9টা-10টার মধ্যে ঘুমাতে যেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, নিয়মিত মেডিসিন সেবন করতে হবে। এগুলো করার মাধ্যমে যদি সুস্থ হন তো ভালো। আর যদি দেখা যায় যে সুস্থ হওয়ার সম্ভাবনা বা চিকিৎসক যদি বলে দেন যে আপনি আসলে কোনদিন সুস্থ হতে পারবেন না, তাহলে অবশ্যই আপনার স্ত্রীর সাথে আপনার বসতে হবে, খোলামেলা আলোচনা করতে হবে।
তাকে বোঝাতে হবে, বলতে হবে যে দেখো আমার যে সমস্যা এটা তো কোনোদিন ভালো হবে না, বা আমি তোমাকে কোনোদিন পরিপূর্ণ সুখ দিতে পারবো না। তো তুমি যদি এভাবে থাকো তাহলে অবশ্যই তোমার ভালোভাবে থাকার চেষ্টা করতে হবে, কোনো খারাপ পথ অবলম্বন করা যাবে না। আর যদি তুমি তোমার জৈবিক চাহিদা পূরণ করতে না পারো, বা এই যন্ত্রণা যদি নিজের প্রতি কন্ট্রোল করতে রাখতে না পারো, তাহলে তুমি কি করবে? অবশ্যই তুমি চাইলে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারো বা জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে পারো। এই সৎ সাহস, সত্য কথা বলার মতো পুরুষ বর্তমান সমাজে নেই বললেই চলে। প্রত্যেকটি পুরুষ এটাই বলেন যে আমার কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি। অথচ সমস্যাটা ওই পুরুষের মধ্যে লুকায়িত থাকে। এজন্য প্রত্যেকটি পুরুষকে বলবো, আপনি যদি ভালো হন তাহলে আপনার স্ত্রী ভালো হবে। আপনি যদি শারীরিকভাবে দক্ষ হন, দক্ষতা সম্পন্ন হন, তাহলে সমাজ ভালো থাকবে, পরিবার ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই।